লাভ ইউ ভাইয়া। আমাকে ছেড়ে কখনো কোথাও যেও না প্লিজ। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। নিজের জন্য নয়, তোমার বোনের জন্য তোমাকে সুস্থ হতে হবে। তুমি কি বুঝতে পারছো না তোমার বোনটার খুব কষ্ট হচ্ছে? এটুকু বলেই মেঘ চুপ হয়ে গেল। সবাই বুঝতে পারলো মেঘ ঘুমিয়ে গেছে। সবার চোখ থেকে পানি পড়ছে। মেঘের কথাগুলো শুনে কেউ নিজেদের সামলাতে পারেননি। মোনা খান নিজের চোখের পানি মুছে মেঘের কপালে একটা চুমু খেয়ে আহানের দিকে তাকালো। তাকিয়ে অবাক হয়ে গেল আহান এক দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে। চোখের পাপড়িগুলো ভেজা, ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করছে। আহানকে শেষ কবে তিনি কাঁদতে দেখেছে তার মনে নেই। তার এই ছেলে সবসময়ই সিরিয়াস মুডে থাকে। সেই ছেলে আজকে একটা মেয়ের জন্য কাঁদছে, কথাটা ভাবতেই আরেক দফা অবাক হলেন তিনি। আহান ফোনটা কেটে হনহন করে ওটি থেকে বের হয়ে সোজা মিলা রহমানের সামনে গিয়ে দাঁড়ালো। ওর পিছনে পিছনে মোনা খান, রিয়া চৌধুরী এবং সজিদ চৌধুরীও আসলেন। মীরা রহমান বসে বসে নিঃশব্দে কাঁদছিলেন। ওনারা সবাই বাহিরে বসে এতক্ষণ ফোনে মেঘের সব কথা শুনছিল। আহানকে দেখে মীরা রহমান উঠে দাঁড়ালো। আহান মীরা রহমানের দিকে তাকিয়ে শান্ত গলায় জিজ্ঞেস করে, মামনি, আই হোপ মেঘ এতক্ষণ যা বলেছে তোমরা সবটাই শুনেছ। আমি এটা জানতে চাই যে মেঘের এসব কথার মানে কি, আর মিহিরের এই অবস্থা কি করে হলো। মেঘ কেনই বা বলল যে সবাই ওকে বাজে কথা বলে অপবিয়ে বানিয়ে দিয়েছে? ওর জন্য তোমাদের অপমান সহ্য করতে হয়েছে। অ্যাকচুয়ালি ওর সাথে হয়েছেটা কি? মীরা রহমান সবার দিকে তাকিয়ে দেখলেন সবাই প্রশ্নসূচক দৃষ্টিতে ওনার দিকেই তাকিয়ে আছেন। উনি চোখের পানি মুছে লম্বা একটা শ্বাস নিলেন। তারপর এক এক করে শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই বললেন। মেঘের বিয়ে ভাঙা থেকে শুরু করে মিহিরের গুলি লাগা পর্যন্ত সব ঘটনা। সবাই সবটা শুনে বড়সড় ঝটকা খেল। মীরা রহমান কথাগুলো বলতে বলতে শব্দ করে কেঁদে দিলেন। এই মুহূর্তে মোনা খানের নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। নিজের সকল ইগোর জন্য তার বোনটা সবার কাছে কতটা অপমানিত হয়েছে। শুধু তাই নয়, মেঘ আর মিহিরের এই অবস্থার জন্য কোনো না কোনোভাবে ওনারাই দায়ী। যদি নিজের বোনের ছোট্ট ভুলটাকে যদি ক্ষমা করে দিতেন, তাহলে হয়তো আজকের দিনটা অন্য রকম হতো। হাসান চৌধুরী, সাজিদ চৌধুরীরও একই কথা ভাবছেন। আহানের চোখ মুখ লাল হয়ে গেছে। চোখ দিয়ে যেন আগুন ঝরছে। রেগের দাঁতে দাঁত চেপে আজম রহমান ও মীরা রহমানকে উদ্দেশ্য করে বলল, লাইক সিরিয়াসলি, আপনারা এইটুকু একটা পিচ্চি মেয়ের বিয়ে দিতে যাচ্ছিলেন? আই কান্ট বিলিভ দিস। কতটুকু বয়স ওর? ডু হ্যাভ এনি আইডিয়া আপনারা কি করতে যাচ্ছিলেন? আপনারা কেমন বাবা মা? আমি তো ভাবতেই পারছি না আজকের যুগে এসে আপনারা এরকম কাজ করেছেন। আহানের রাগে মাথা ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে এখানের সব কিছু ভেঙে গুড়িয়ে দিতে। ও ওখানে আর এক মিনিটও দাঁড়ালো না, হনহন করে হসপিটাল থেকে বাইরে বের হয়ে গেল। হাসপাতালের বেডের উপর এক পাশে গুটি সুটি মেরে চোখ বন্ধ করে শুয়ে আছে মেঘ। তার পাশেই মিহির বেডের সাথে হেলান দিয়ে বসে এক হাত দিয়ে মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর হাত দিয়ে ফোন স্ক্রোল করছে। গুড ইভিনিং গাইস। উদ্ধৃতি চিহ্ন। খুব পরিচিত একটা কণ্ঠ শুনে ফোন থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকালো মিহির। তাকিয়ে মিহিরের ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। দরজার সামনে আহান, আহির, কিয়ান, কিমা, রিয়ান দাঁড়িয়ে আছে। মিহির ঠোঁটে হাসি রেখে বলল, গুড ইভিনিং হিমা আপু। হিমা কেবিনে ঢুকতে ঢুকতে বলল, এখন কেমন আছি? আপু, তুমি সারাদিন আমার সাথে ছিলে, 3টার দিকে বাসায় গেছ। এখন মায় 7টা বাজে, এটুকু সময়ের মধ্যে আমার কি হবে? এত চিন্তা কেন করো বলতো? তো আমার ভাইটা অসুস্থ, এত বড় একটা অপারেশন হয়েছে, আর আমার এইটুকু চিন্তা হবে না? মিহির অসহায় মুখ করে বলল, আপু, এটাকে চিন্তা করা বলে না, প্যাম্পার করা বলে। তোমরা সবাই মিলে যা শুরু করেছো তাতে আমার নিজেকে 2 বছরের বাচ্চা মনে হচ্ছে। মিহিরের কথা শুনে সবাই হেসে দিল। হিমা হাসতে হাসতে হাত দিয়ে মিহিরের মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে বল, আমার এই ভাইটাকে তো ছোট্ট বেলায় একটুও আদর করতে পারিনি, তাই একসাথে সব পুষিয়ে নিচ্ছি। বলি মিহিরের বেডের পাশের চেয়ারের উপর বসল। কারো কথার শব্দ কানে আসতেই পিট পিট করে চোখ খুলল মেঘ। মিহির মাথায় হাত বুলিয়ে দেওয়ায় চোখটা একটু লেগে গিয়েছিল। ঘুমু ঘুমু চোখের সামনে তাকাতেই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। মুখের এক্সপ্রেশন এমন হয়ে গেল যেন কেউ ওকে করলার জুস খাইয়ে দিয়েছে। মেঘদের বেডের পায়ের কাছের স্থানে উপরে 2 হাত রেখে ভর দিয়ে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছে আহান।
এই একজনকে মেঘ একদম সহ্য করতে পারে না। গত 10 দিন ধরে ওর জীবনটা তেজপাতা বানিয়ে দিয়েছে। এই 10 দিনে আহান মেঘকে যতগুলো ধমক দিয়েছে তা এই 16 বছরে ওর মা বাবা ভাই ওকে দেয়নি। দেখতে কি সুন্দর কিন্তু আস্ত একটা খচ্চর। 10 দিন আগে যখন মেঘের সেন্স এসেছিল তখন চোখ খুলে দ্বিতীয়বারের মতো আহানকে দেখেছিল। নির্ভুল নির্ভুল চোখে তাকিয়ে দেখেছিল তার বেডের পাশের টুলে বসে একটা ছেলে ফোন স্ক্রোল করছে। ছেলেটার গায়ের রং ফর্সা, ঠোঁট দুটো হালকা গোলাপি, মাথার সিল্কি চুলগুলো এলোমেলো, চোখ দুটো ফুলে লাল হয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে ঘুম না হওয়ার জন্য এই অবস্থা। গায়ের অ্যাশ কালারের একটা টি শার্ট পরা, ফর্সা শরীরে অ্যাশ কালারের টি শার্টটাই ছেলেটার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। ছেলেটাকে দেখে বড্ড ক্লান্ত মনে হচ্ছে। কিন্তু অবাক করার বিষয় হলো ছেলেটার এই ক্লান্ত মুখটা দেখতে মেঘের ভীষণ ভালো লেগেছিল। তার লাইফে প্রথমবার সে কারো উপরে ক্রাশ খেয়েছিল। তারপর সুস্থ হওয়ার পর যখন ওদের দুই ভাইবোনকে আহানদের সবার সাথে পরিচয় করিয়ে দেয়, তখন ওরা ভীষণ রকমের শোকত হলেও পরে নিজেদের সামনে নিয়েছিল। ইতিমধ্যে ওদের সবার সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। ওরা মেঘদের সাথে এমন ব্যবহার করে যেন ওরা অনেক দিনের পরিচিত। এদের মধ্যে একমায় আহান সেই ব্যক্তি যে কথায় কথায় মেঘকে ধমক দেয়। প্রথমে ওকে দেখে মেঘ যে ক্রাশ খেয়েছিল তা এখন ধমক খেয়ে খেয়ে বাসে পরিণত হয়েছে। যাক, ঘুম কুমারীর ঘুম ভাঙল তাহলে। আহিরের কথায় ভাবনার জগৎ থেকে বের হয়ে এলো মেঘ। তাকিয়ে দেখল আহির তার পাশেই দাঁড়িয়ে আছে। মেঘ আহিরের দিকে তাকিয়ে একটি মুচকি হাসি দিয়ে বলল, গুড ইভিনিং ভাইয়া। আহিরও মুচকি হেসে বলল, গুড ইভিনিং মাই ক্লাউড। আহান মেঘের দিকে তাকিয়ে বলল, এই সন্ধ্যা বেলায় কেন ঘুমিয়েছিলে? এই অসময়ে কেউ ঘুমায়? সারাদিন অনিয়ম না করলে পেটের ভাত হজম হয় না, তাই না? মুহূর্তেই মেঘের হাসি গায়েব হয়ে গেল, বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বিড়বিড় করে বলল, ব্যাস আসতে না আসতেই শুরু হয়ে গেল চলতি ফিরতি ডিসিপ্লিনের ফ্যাক্টরি কোথাকার। কথাটা বিড়বিড় করে বললেও সবাই শুনতে পেল। সবাই হু হা করে হাসতে লাগলো। আহান রাগী চোখে মেঘের তাকালো। আহান এভাবে তাকাতেই মেঘ ভয়ে চুপসে গেল। আহির আহানকে উদ্দেশ্য করে বলল, ভেরি ব্যাড ব্রো। আমার বোনের দিকে একদম রাগী চোখে তাকাবে না। রিয়ান সিরিয়াস হওয়ার ভান করে বলল, খবরদার আহান, আমার শালিকাকে একদম ভয় দেখাবি না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মিহির অভিযোগের স্বরে বলল, ব্রো তুমি ওদের কারো কথা শুনবে না। ও কাল রাত 4টা পর্যন্ত বসে বসে আমার ফোন দিয়ে গেমস খেলছে। বারবার বারণ করেছি কিন্তু আমার একটা কোথাও শুনেনি। রাতে ঘুমাতে পারেনি তাই এতক্ষণ পরে পরে ঘুমাচ্ছিল। আমি বলেছিলাম তোমাকে বলে দেব কিন্তু ও বলল ও নাকি তোমাকে ভয় পায় না। মেঘ কটমট করে মিহিরের দিকে তাকালো কিন্তু মিহির ডন্ট কেয়ার ভাব নিয়ে বসে রইল। আহান রাগী চোখে মেঘের দিকে তাকিয়ে আছে। আহানকে এভাবে তাকাতে দেখে মেঘের আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল। কয়েকটা শুকনো ডোক গিলে শোয়া থেকে উঠে বসল। ও বুঝতে পারছে আজকে ওর কপালে শনি আছে। আহান খুব শান্ত কণ্ঠ মেঘকে বলল, মেঘ তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হও, আমরা এখন বের হব। মেঘ কাপা কাপা গলায় বলল, কোথায়? শপিং মলে যাব। কেন? আহান চাচালো কণ্ঠে বলল, ডান্স করতে। শপিং মলে মানুষ কেন যায়? অবভিয়াসলি শপিং করতে। তোমার আর মিহিরের জন্য রেগুলার প্রয়োজনীয় কিছু জিনিস কিনব। কিন্তু মা বাবাই সিলেট থেকে তো আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র সব নিয়ে এসেছে। সবকিছু নিয়ে আসলেও তোমার আর মিহিরের অল্প কিছু ড্রেস এনেছে। বাকিগুলো ওখানকার গরিবদের দিয়ে এসেছে। এতদিন তোমরা হাসপাতালের ড্রেস পরেছিলে। কালকে মিহিরের ডিসচার্জ হবে, তখন বাসায় গিয়ে কি পরবে? আর তোমার তো ডিসচার্জ অনেক আগেই হয়ে গেছে। তাও এখনো তুমি হসপিটালের ড্রেস পরে আছো। এবার কি এগুলো বাসায় নিয়ে যাওয়ার প্ল্যান আছে? কিন্তু শাট আপ। কোনো কিন্তু না। আর একটা কোথাও যদি বলো মাথায় তুলে একটা আছাড় মারবো। একটা ব্যাগ মেঘের দিকে এগিয়ে দিয়ে বলল, এটার মধ্যে তোমার একটা ড্রেস আছে, 2 মিনিটের মধ্যে রেডি হয়ে এসো। মেঘ বুঝতে পারল ও যদি এখন আর কিছু বলে তাহলে আহান ওকে সত্যি সত্যি আছাড় মারবে। তাই শুকনো একটা ডোক গিলে ব্যাগটা নিয়ে সোজা দৌড়ে ওয়াশরুমে চলে গেল। ওকে এভাবে দৌড়ে যেতে দেখে সবাই উচ্চস্বরে হেসে উঠল। হাতে চিপস নিয়ে দরজা দিয়ে ঢুকছিল সারিকা। সাইফা হঠাৎ সাইফা দাঁড়িয়ে গেল। সাইফাকে এভাবে দাঁড়াতে দেখে সারিকা দাঁড়িয়ে ব্রু কুঁচকে বোনের দিকে তাকালো। সারিকা দেখল সাইফা একদৃষ্টিতে মিহিরের দিকে তাকিয়ে আছে। সারিকা সাইফার দিকে তাকিয়ে ব্রু নাচালো, যার মানে কি
সাইফা সারিকাকে ফিসফিস করে বলল, মিহির ভাইয়ার হাসিটা কি সুন্দর তাই না? দেখতেও পুরো চকলেটের মতো, ইচ্ছে করে খেয়ে ফেলি। ওনাকে দেখলে আর হাত জোরে জোরে বিট করে। আমি তো ওনাকে প্রথম দিন দেখেই ক্রাশ খেয়েছিলাম। তারপর থেকে যতবার ওনাকে দেখেছি ততবার ক্রাশ খেয়েছি। উদ্ধৃতি চিহ্ন। তারপর মন খারাপ করে বলল, উনি তো আমার দিকে ফিরেও তাকান না। সারিকা হেসে দিয়ে বলল, তোর বাজে বোকা বন্ধ হলে আমরা ভিতরে যাই। তুই দেখতে তো পেতসির মতো, তাই ফিরেও তাকায় না। সাইফা রেগে বলল, তুই এটা ভুলে যাচ্ছিস আমরা দুজন একই রকম দেখতে। বড় একটা শপিং মলের সামনে দাঁড়িয়ে আছে মেঘ, আহির, কিয়ান, সারিকা। সাইফা, হিমা, রিয়ান আসেনি, ওরা মিহিরের সাথে আছে। আহান পার্কিংয়ে গাড়ি পার্ক করতে গেছে। মেঘ বিরক্তিতে নাক মুখ কুঁচকে আছে। বাকিরাও প্রচণ্ড বিরক্ত হয়ে আছে আহানের উপর। প্রায় 10 মিনিট হয়ে গেছে, আহানের আসার কোনো নাম নেই। মেঘ বলল, একটা গাড়ি পার্টি করতে এতক্ষণ লাগে? গাড়ি পার্টি করতে গেছে নাকি প্লেন ল্যান্ড করতে গেছে সেটাই তো বুঝতে পারছি না। হিয়ান বলল, তোরা এখানে দাঁড়া, আমি গিয়ে দেখছি। মেঘ বিরক্তি নিয়ে বলল, কোনো দরকার নেই ভাইয়া, তারপর দেখব তুমিও তোমার ভাইয়ের মতো হাপিস হয়ে গেছ। পিছন থেকে আহান বলল, কাউকে কোথাও যেতে হবে না, আমি এসে গেছি। সবাই ঘুরে পিছনে তাকালো। আহানের সাথে একটা মেয়ে আর একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটা আহানের বয়সী হবে, আর মেয়েটা আহানদের থেকে একটু ছোট হবে। সারিকা ভাবি বলে চিৎকার করে মেয়েটাকে গিয়ে জড়িয়ে ধরল। আহির অবাক হয়ে বলল, তোমরা এখানে কিভাবে এলে? তোমরা তো এতদিন তোমাদের গ্রামের বাড়িতে ছিলে তাই না? মেঘ প্রশ্নসূচক দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে রয়েছে। আহান সেটা বুঝতে পেরে মেঘের কাছে এগিয়ে গিয়ে বলল, মেঘ ও আমার আরেক ফ্রেন্ড অভি, আমাদের সাথে লন্ডনের একই ভার্সিটিতে পড়ে। মেয়েটাকে দেখিয়ে বলল, ও হলো আলিশা, অভির ছোট বোন। আর অভি, আলিশা, ও হলো মেঘনা। অভি মুচকি হেসে মেঘনার দিকে হাত বাড়িয়ে বলল, হাই মেঘনা। মেঘ হ্যান্ডশেক করতে যাবে তার আগেই আহান অভির সাথে হ্যান্ডশেক করল। ঘটনার আকস্মিকতায় অভি আহমক হয়ে গেল। আহান অভির দিকে চোখ গরম করে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, হাই হ্যালো পরেও করা যাবে, এখন ভিতরে যাওয়া যাক। আহানের এরকম কাণ্ডে সবাই মুখ টিপে হাসছে। মেঘ অবাক হয়ে আহানের দিকে তাকিয়ে আছে। ব্যাপারটা অন্য দিক ঘোরানোর জন্য আলিশা এসে মেঘকে জড়িয়ে ধরল আর বলল, কেমন আছো মেঘনা? আলহামদুলিল্লাহ ভালো আপু, আপনি কেমন আছেন? ওদের কথার মাঝে সারিকা মেঘকে উদ্দেশ্য করে বলল, মেঘা আপুই? আলিশা আপুর কিন্তু আরেকটা পরিচয় আছে। আপু আমাদের উর্মি ভাবি হয়। আমরা সবাই আপুকে ভাবি বলে ডাকি। উদ্ধৃতি চিহ্ন। মেঘ ঠোঁটটা গোল করে বলল, ও ও, ও, তার জন্য তুমি আপুকে তখন ভাবি বলছিলে? আমি ভাবছি তুমি মজা করছো। আহির এসে আলিশার কাঁধে এক হাত রেখে বলল, মজা কেন করবে? ও আমার একমাত্র ভবিষ্যৎ বউ। তারপর আলিশার দিকে তাকিয়ে বলল, তুমি তো আমায় বলেই গেছো বেবি। আমাকে রেখে 15 দিন একা একা দাদুর বাড়ি থেকে ঘুরে এলে তুমি কি নিষ্ঠুর? উদ্ধৃতি চিহ্ন। মেঘের চোখ বড় বড় হয়ে গেল। অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, আহির ভাইয়া আপু তোর উডবি ওয়াইফ? মেঘের এরকম চেহারা দেখে সবাই হেসে দিল। হিয়ান এসে আহিরের কান টেনে দিয়ে বলল, তুই শেষ পর্যন্ত আমার বউ নিয়ে টানাটানি শুরু করলি। তোর লজ্জা করে না বড় ভাইয়ের বউকে নিজের বউ বলতে? আহ ভাই লাগছে তো। পাবলিক প্লেসে এভাবে কান ধরে টানাটানি করো না প্লিজ। আমার মান সম্মানের ফালুদা হয়ে যাবে। হিয়ান আহিরের কান ছেড়ে দিল। আহির মুখটাকে পেঁচার মতো বানিয়ে এক হাত দিয়ে নিজের কান ডলছে। মেঘ বুঝল আলিশা হিয়ানের উডবি ওয়াইফ। আলিশা মুচকি হেসে মেঘকে বলল, ননদিনী তুমি কিছু মনে করো না। আসলে আমি আর আহির একই কলেজে পড়ি। আমি ওর এক ব্যাচ সিনিয়র, কিন্তু আমরা খুব ভালো বন্ধু। তাই আমরা মাঝে মাঝে এরকম মজা করি। মেঘ কিছুই বলল না, শুধুই হাসল। এদের সবাইকে মেঘের ভীষণ ভালো লাগে। সবাই কত ফ্রি, সবাই মাইন্ডের। একে অপরের সাথে কত সুন্দরভাবে কথা বলে, কেয়ার করে। এটা ওর আরেকটা ফ্যামিলি। এখন থেকে এদের সাথে থাকবে ভাবতেই ওর খুশি খুশি লাগে। এতদিন তো জানতই না ওর এত সুন্দর একটা পরিবার আছে। রাত 11টার দিকে ওরা শপিং মল থেকে বের হলো। টানা 3 ঘন্টা সবাই শপিং করেছে। সবার চোখে মুখে ক্লান্তির ছাপ। সবাই নিজেদের জন্য টুকিটাকি শপিং করেছে। মাঝখানে সবাই ছোট একটা ব্রেক নিয়ে রেস্টুরেন্টে গিয়ে ডিনার করেছে। বলা বাহুল্য মেঘ আর মিহিরের জন্য সবাই মিলে পুরো দোকান তুলে নিয়ে আসছে। এক একজন এক একটা ড্রেস পছন্দ করছে। আহানি মেঘের বেশিরভাগ ড্রেস পছন্দ করেছে।
মেঘ শুধু বসে বসে সবার পাগলামো দেখেছে। ও বলেছিল এখন এতগুলো ড্রেস লাগবে না, পরে এসে আবার নিয়ে যাবে। কিন্তু আহানের এক ধমক খেয়ে আর কিছু বলার সাহস হয়নি। ইতিমধ্যে বহি আর আলিশার সাথেও মেঘের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। ওদের সবার শপিং এর বিল আহানি দিয়েছে। বাইরে এসে অভি আর আলিশা গাড়িতে উঠল। ওরা সবাইকে বাই বলে ওদের গাড়ি নিয়ে চলে গেল। আহান পার্কিং থেকে গাড়ি নিয়ে এলো। তারপর গাড়ি থেকে নেমে হিয়ানকে বলল, আমি ড্রাইভারকে ফোন দিয়েছিলাম, কাছাকাছি আছে। তুই আহির সারিকা সেই গাড়িতে করে বাড়িতে চলে যা। আমি মেঘকে হসপিটালে দিয়ে আসছি। ওদের কথার মাঝে ড্রাইভার গাড়ি নিয়ে চলে এলো। হিয়ান ওকে বাই বলে আহির আর সারিকাকে নিয়ে সেই গাড়িতে চলে গেল। আহান মেঘের হাত থেকে ব্যাগগুলো নিয়ে গাড়ির পিছনের সিটে রেখে ড্রাইভিং সিটের পাশের সিটের দরজা খুলে মেঘকে বসতে বলল। মেঘ আর কিছু না বলে ভালো মেয়ের মতো চুপচাপ গিয়ে বসল। আহান দরজা আটকে দিয়ে নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসে ড্রাইভও করতে লাগলো। কিছু দূর আসার পর মেঘ বলল, এটা তো হাসপাতালের যাওয়ার রাস্তা না। আমরা আসার সময় তো অন্য রাস্তা দিয়ে এসেছিলাম। উদ্ধৃতি চিহ্ন। স্বাভাবিকভাবেই বলল, এখন অনেক রাত হয়ে গেছে, রোড দিয়ে গেলে অনেক লেট হবে। তাই শর্টকাট দিয়ে যাচ্ছি। মেঘ আর কিছু বলল না। অনেক ক্লান্ত লাগছে তাই সিটে মাথাটা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রইল। আহান একবার আর চোখে মেঘের দিকে তাকিয়ে গাড়ি ড্রাইভ করায় মনোযোগ দিল। কিছুক্ষণ পর মেঘদের গাড়ি গন্তব্যে পৌঁছে গেল। গাড়ি থেমে যাওয়ায় মেঘ চোখ খুলে তাকালো। আহান মেঘকে বলল, আমরা পৌঁছে গেছি। মেঘ মাথা তুলে সোজা হয়ে বসে জানালা দিয়ে বাইরের দিকে তাকালো। আর তাকিয়েই 440 ভোল্টের শক খেল। আহান বলল, নামো, আমরা এসে গেছি। মেঘ চিল্লিয়ে বলল, এসে গেছি মানে কি? এটা তো হসপিটাল না, দেখে তো কারো বাসা মনে হচ্ছে। আহান সিট বেল্ট খুলে গাড়ি থেকে নেমে মেঘের পাশের দরজা খুলে বলল, এটা আমাদের বাসা। আজকে রাতে তুমি এখানেই থাকবে। কালকে খুব সকালে আমরা গিয়ে মিহিরকে রিলিজ করিয়ে আনব। এখন গাড়ি থেকে নামো। না, আমি রাতে এখানে থাকব না। আমি এখনই হসপিটালে যাব। উদ্ধৃতি চিহ্ন। আহান শক্ত কণ্ঠে বলল, মেঘ, তোমাকে আমি গাড়ি থেকে নামতে বলছি। এক্ষুনি গাড়ি থেকে নামো, না খুব খারাপ হয়ে যাবে। মেঘ রেগে চিল্লিয়ে বলল, বললাম তো আমি হসপিটালে যাব। আহান আরো জোরে চিল্লিয়ে বলল, শেষবারের মতো বলছি মেঘ, গাড়ি থেকে নামো। তুমি এখন আমাদের বাড়িতে যাবে। মেঘ নামল না, ওভাবেই চুপ করে বসে রইল। ওর চোখে পানি চিকচিক করছে, ভীষণ কান্না পাচ্ছে। এই লোকটা এমন কেন? শুধু কথায় কথায় রাগ দেখায়, ধমক দেয়। বুঝতে পারে না যে মেঘ তাকে ভীষণ ভয় পায়। আহান কিছুক্ষণ শান্ত দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে রইল। তারপর বাঁকা একটা হাসি দিয়ে মেঘকে কোলে তুলে নিল। হঠাৎ এমন হওয়ায় মেঘ হকচকিয়ে উঠল। চোখ বড় বড় করে আহানের দিকে তাকিয়ে বলল, কি করছেন? নামান আমাকে। কেউ দেখলে কি ভাববে? আহান শয়তানি হাসি দিয়ে বলল, এতক্ষণ ভালো করে বলেছিলাম, শুনলে না? তোমাকে তো ভালোভাবে বললে তুমি বুঝতেই পারো না। তোমাকে তো সবকিছুতে তেড়ামি করতেই হবে। মেঘ ছটফট করতে করতে বলল, ভাইয়া আমাকে নামান প্লিজ। আমি নিজেই পায়ে হেঁটে ভিতরে যাচ্ছি। উদ্ধৃতি চিহ্ন। কিন্তু আহান মেঘের কোনো কথাই শুনল না। মেঘকে কোলে নিয়েই সামনে এগোতে লাগল। মেঘ হাত পা ছোড়াছুড়ি করছে। আহানের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, ও ওর মতোই হাঁটতে লাগলো। আহানকে এভাবে একটা মেয়েকে কোলে করে নিয়ে আসতে দেখে গার্ডদের চোখ বড় বড় হয়ে গেল। যে ছেলে ঠিকভাবে মেয়েদের সাথে কথা বলে না, সে একটা মেয়েকে কোলে করে নিয়ে আসছে। এটা যেন রাতের আকাশে সূর্য দেখার মতো ঘটনা। একজন গার্ড এগিয়ে এসে আহানের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, অ্যানি প্রবলেম স্যার? আহান স্বাভাবিকভাবেই বলল, নো প্রবলেম। আপনি একটা কাজ করুন, গাড়ির পিছনে কিছু ব্যাগ রাখা আছে, গাড়িটা পার্ক করে ব্যাগগুলো ভিতরে নিয়ে আসুন। গার্ডও ওকে স্যার বলে গাড়ির দিকে চলে গেল। আহান আবার সামনের দিকে হাঁটা শুরু করল। আহানদের বাসার ড্রয়িং রুমের সোফায় বসে চা খাচ্ছিলেন আসিফ খান, মোনা খান, মীরা রহমান, আজম রহমান। শিহাব রহমান আর সাথী রহমান সিলেট চলে গেছেন। 5 দিন আগে আজম রহমান, মীরা রহমান, শিহাব রহমান, সাথী রহমান সিলেট গিয়েছিল। ওখানের সবকিছু গুছিয়ে মীরা রহমানদের বাকি জিনিসপত্র নিয়ে মীরা রহমান আর আজম রহমান 2 দিন পরই ঢাকা এসে পড়েছিলেন বরাবরের জন্য। শিহাব রহমানের জরুরি কাজ থাকায় শিহাব রহমান আর সাথী রহমান আসতে পারেননি। বলেছেন পরে এসে আবার সবার সাথে দেখা করে যাবেন।
মীরা রহমানদের আনা জিনিসপত্র সব ওনাদের নতুন বাড়িতে শিফট করা হয়ে গেছে। কালকে মিহিরকে হসপিটাল থেকে রিলিজ করিয়ে ওনারা সবাই বাড়িতে যাবেন। চায়ে চুমুক দিয়ে মোনা খান বলল, আহান তো বলল মেঘকে নিয়ে আসছে। 11:30 বাজে এখনো আসলো না কেন? তাহলে কি মেঘকে রাজি করাতে পারেনি? আসিফ খান মুচকি হেসে বলল, তুমি তোমার ছেলেকে চেনো না? যখন একবার বলেছে মেঘকে নিয়ে আসবে তখন যেভাবেই হোক নিয়ে আসবে। আজম রহমান আসিফ খানকে উদ্দেশ্য করে বলল, তুই আমার মেয়েকে চিনিস না? ওকে যতটা ভদ্র দেখতে তার থেকে 2 গুণ ঘাটতারা। বিশেষ করে যাকে ও পছন্দ করে না তার কথা জীবনেও শুনবে না। তাই আহানের কথা না শোনারই চান্স কম। আসিফ খান একটু ভাব নিয়ে বলল, দেখা যাক কি হয়। মোনা খান উদাস গলায় বললেন, আহান যদি মেঘকে নিয়ে আসতে পারে আমার থেকে বেশি খুশি কেউ হবে না। আজ 12 দিন যাবত মেয়েটা হসপিটালে আছে। মেঘ তো মিহিরের অপারেশনের 2 পরই ঠিক হয়ে গিয়েছিল। আর এই 10 দিন নিজের হাতে মিহিরের সেবা করেছে। মিহিরকে খাবার খাওয়ানো থেকে শুরু করে ওর ঔষধ খাওয়ানো সব নিজের হাতে করেছে। ভাইকে ছেড়ে কোথাও একটুর জন্য বের হয়নি। সারা রাত জেগে মিহিরের খেয়াল রেখেছে, একটুর জন্য ঘুমায়নি। যদি রাত মিহিরের কষ্ট হয় আর ও যদি ঘুম থেকে উঠতে না পারে সেই জন্য। কথাটা বলেই মোনা খান একটা দীর্ঘশ্বাস ফেলল। ওনাদের কথার মাঝে কলিং বেল বেজে উঠল। ওনারা সবাই দরজার দিকে তাকালেন। মীরা রহমান বলল, ওই তো ওরা মনে হয় এসে গেছে। একজন মহিলা সার্ভেন্ট গিয়ে দরজা খুলে দিল। আহান মেঘকে নিয়ে বাসার ভিতরে ঢুকল। মোনা খান, মীরা রহমান, আসিফ খান, আজম রহমান বসা থেকে দাঁড়িয়ে গেলেন। ওনারা সবাই বিস্ময় নিয়ে তাকিয়ে আছেন আহানের দিকে। মেঘ রেগে হাত পা ছোড়াছুড়ি তো করছেই, সাথে আহানকে কিল ঘুষিও দিচ্ছে। আর আহান কিচ্ছু বলছে না, চুপচাপ সব সহ্য করছে। সার্ভেন্টরাও সবাই চোখ বড় বড় করে ওদের দিকে তাকিয়ে আছে। আহান সোফার কাছে এসে মেঘকে ধরাম করে সোফায় ফেলে দিল। মেঘ আহ বলে জোরে একটা চিৎকার দিয়ে বলল, ও মা, আমার কোমরটা ভেঙে গেল। ইউ ইডিয়েট, ননসেন্স, ম্যানারলেস, এত জোরে কাউকে ফেলে? কথাগুলো বলেই মেঘ জিভ কাটল। এতক্ষণে হুঁশ এলো ও কাকে কি বলছে। মেঘ ভীতু চোখে আহানের দিকে তাকালো। আহান রাগী চোখে ওর দিকে তাকিয়ে আছে। মেঘ মুখটা কাচুমাচু করে ফেলল। মীরা রহমান, আজম রহমান, মোনা খান, আসিফ খান বুঝতে পারল আহান মেঘকে জোর করে এখানে নিয়ে এসছে। বাইরের সেই গার্ডটা ব্যাগগুলো হাতে নিয়ে বাসার ভিতরে ঢুকে আহানকে উদ্দেশ্য করে বলল, স্যার এগুলো কোথায় রাখবো? আহান বলল, উপরে গিয়ে আহিরের পাশের রুমটায় রেখে এসো। গার্ডটা ব্যাগগুলো নিয়ে উপরে চলে গেল। মীরা রহমান অবাক হয়ে জিজ্ঞেস করল, আহান এই এতগুলো ব্যাগ কিসের? এগুলোতে মেঘ আর মিহিরের কিছু ড্রেস আছে। মীরা রহমান অবাক গলায় প্রশ্ন করলেন, তোমরা শপিংয়ে গিয়েছিলে, আমাদের বলনি কেন? আর একসঙ্গে এতগুলো ড্রেস কিনে টাকা নষ্ট করার কোনো মানে হয়? আমি পরে ওদের আস্তে আস্তে কিনে দিতাম। মামনি, এই ড্রেসগুলো আমি আমার ভাই বোনদের কিনে দিয়েছি, তাই টাকা নষ্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না। তোমার ভালো লাগলেই তুমি আবার ওদের নতুন ড্রেস কিনে দিও। আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। এখন আমার অনেক টায়ার্ড লাগছে। আমি একটু রেস্ট নেব। উদ্ধৃতি চিহ্ন। মোনা খান আহানের সামনে এসে জিজ্ঞেস করল, ডিনার করবে না? না, করব না। শপিং করার মাঝে শপিং মলের একটা রেস্টুরেন্টে গিয়ে আমরা সবাই ডিনার করে আসছি। কথাগুলো বলেই আহান সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। ফোনের অ্যালার্মের কর্কশ শব্দে ঘুমের ঘোরে চোখ মুখ কুঁচকে ফেলল মেঘ। মুখ দিয়ে বিরক্তিকর একটা চক শব্দ উচ্চারণ করে পাশে থাকা একটা বালিশ নিয়ে কানের উপরে চেপে ধরল। কিন্তু অ্যালার্ম কিছুতেই থামছে না। তাই মেঘ আর কোনো উপায় না পেয়ে জোরে মাম্মাম বলে চিৎকার দিল। ওর চিৎকার শুনে মোনা খান, আসিফ খান, মীরা রহমান, আজম রহমান, আহান সবাই দৌড়ে মেঘের রুমে এলো। দরজা হালকা করে লাগানো ছিল, তাই কারো আসতে কোনো সমস্যা হলো না। এসে দেখল মেঘ গুটিসুটি মেরে কানের উপর বালিশ চেপে ধরে শুয়ে আছে। মেঘকে এভাবে দেখে ওনারা সবাই ভয় পেয়ে গেলেন। মীরা রহমান হন্তদন্ত হয়ে মেঘের কাছে গিয়ে মেঘকে জিজ্ঞেস করল, কি হলো মেঘ, এভাবে চেঁচাচ্ছ কেন? ভয় পেয়েছ মা? মেঘ ওর বেডের পাশের টেবিলে থাকা নিজের ফোনটাকে দেখিয়ে ঘুমু ঘুমু কণ্ঠে বলল, মাম্মাম, এই স্টুপিড অ্যালার্মটাকে বন্ধ করো প্লিজ, আমি ঘুমাতে পারছি না। আসিফ খান, মোনা খান, আহান হতভম্ব হয়ে মেঘের দিকে তাকিয়ে রইল। মীরা রহমান রেগে বলল, মেঘ, তোমাকে ঠাটিয়ে একটা চড় মারব। অসভ্য মেয়ে কোথাকার। এজন্য এত জোরে কেউ চিৎকার করে?
মাম্মাম চড়টা পড়ে মেরো, আগে ওটাকে বন্ধ করো, আমি ঘুমাবো। আহান রেগে গিয়ে বলল, পড়াচ্ছি আমি তোমাকে ঘুম। উদ্ধৃতি চিহ্ন বলে মেঘের কাছে গিয়ে ওকে এক ঝটকায় কোলে তুলে নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে ঢুকে ধরাম করে মেঘকে বাথরুমের ভিতরের পানিতে ফেলে দিল। মেঘ আ আ আ বলে জোরে একটা চিৎকার দিল। আহানের এমন কাণ্ডে মীরা রহমান এবং আজম রহমান শোকট হয়ে দাঁড়িয়ে আছে। আসিফ খান আর মোনা খান মুখ টিপে হাসছে। মেঘ রেগে বলল, হোয়াট দা হেল, কোন ছাগল আমায় পানিতে মেঘ কথাটা শেষ করতে পারল না, তার আগেই আহান ধমক দিয়ে বলল, আর একটাও যদি উদ্ভট কথা বলো তাহলে মেরে তোমার দাঁত ভেঙে দেব। 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে বের হও, না হলে তোমাকে রেখে আমি হসপিটালে চলে যাব। বলি আহান হনহন করে ওয়াশরুম থেকে বের হয়ে গেল, ওর পিছনে পিছনে বাকিরাও বের হয়ে গেল। আহান নিজের রুমে ঢুকতে ঢুকতে মোনা খানকে উদ্দেশ্য করে বলল, মা আমার জন্য এক্ষুনি রুমে এক মগ কফি পাঠিয়ে দেও। বলি রুমে ঢুকে ঠাস করে দরজা বন্ধ করে দিল। তারপর ধূপ করে গিয়ে খাটের উপর বসে পড়ল। তখন মেঘ ওভাবে চিৎকার দেওয়ায় আহান প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল, ভেবেছিল হয়তো পড়ে টরে গেছে। কিন্তু গিয়ে যখন শুনল অ্যালার্ম বন্ধ করার জন্য ওভাবে চিৎকার করেছে, তখন ইচ্ছে করছিল মাথায় তুলে একটা আছাড় মারতে। কারো দরজায় নক করার শব্দে ওর ভাবনায় ছেদ পড়ে। আহান গিয়ে দরজা খুলে দেয়, একজন সার্ভেন্ট ভিতরে এসে কফি রেখে চলে যায়। ও দরজাটা আটকে দিয়ে কফি মগ নিয়ে ব্যালকনিতে চলে যায়। মেঘ শাওয়ার নিয়ে বের হয়ে খাটের উপর বসে চুল মুছতে মুছতে ফোনটা হাতে নিয়ে অন করলো, দেখলো মায়ের সকাল 7টা বাজে। মেঘের এবার ভীষণ রাগ হলো। এই সকাল 7টার সময় এই স্টুপিড ফোনটার জন্য ওকে শাওয়ার নিতে হলো, ইচ্ছে করছে একটা আছাড় মেরে ভেঙে ফেলতে। পরক্ষণেই আবার মনে মনে বলল, না না, ফোনটা ভাঙা যাবে না। মায়ের 2 মাস হলো কিনেছি 20,000 টাকার ফোন, যদি ভেঙে ফেলি তাহলে মাম্মাম আমাকে মেরে টুকরা বানাবে। তাছাড়া আমার ফোনের তো কোনো দোষ নেই, এলার্মটা তো আমি দিয়েছিলাম। কিসের জন্য যে সকাল 6টার এলার্ম দিতে গেলাম? তারপর আবার ভাবলো, আজব, আমার ফোন, আমার এলার্ম, আমি যা খুশি করব তার জন্য আমাকে পানিতে ফেলে দিতে হবে। সব দোষই ডিসিপ্লিনের ড্রামের, ওর জন্য আমার সাথের ঘুমটা নষ্ট হয়ে গেল। এসব ভাবছিল তখনই মেঘের ফোন বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখল হিমা আপি লেখা। মেঘ ফোনটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে হিমা বলল, গুড মর্নিং বনু, রাতে ঘুম কেমন হলো? এবার যেন মেঘের দুঃখটা আরো বেড়ে গেল। মেঘ কাঁদো কাঁদো গলায় বলল, ব্যাড মর্নিং আপি। উদ্ধৃতি চিহ্ন কেন সোনা, ব্যাড মর্নিং কেন? কাঁদছিস কেন, কিছু কি হয়েছে? মেঘ ন্যাকা কান্না করে এতক্ষণ যা যা হয়েছে সবটা বলল। সবটা শুনে হিমা, কিয়ান, রিয়ান, আহির, মিহির, সারিকা, সাইফা সবাই হুহা করে হেসে দিল। আসলে হিমা এতক্ষণ ফোন লাউড দিয়ে কথা বলছিল, তাই ওরা সবাই সবটা শুনতে পেয়েছে। মেঘ রেগে গিয়ে বলল, ওই খচ্চরটা আমাকে পানিতে ফেলে দিল আর তোমরা সবাই হাসছো। বাই দা ওয়ে, তোমরা সবাই হসপিটালে, তার মানে তোমরা কাল রাতে কেউ বাসায় যাওনি? সবাই সারা রাত হসপিটালে ছিলে? উদ্ধৃতি চিহ্ন মেঘের মনটা এবার আরো খারাপ হয়ে গেল। তাই আর কিছু না বলে ফোনটা কেটে দিল। মাথার তোয়ালেটা খাটের উপর রেখে ব্যালকনিতে চলে গেল। ব্যালকনিতে গিয়ে ওর কালো আধার নামা ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। মেঘ দৌড়ে রুমের মধ্যে এলো, তারপর গায়ে ওড়না জড়িয়ে হাতে ফোনটা নিয়ে এক দৌড়ে নিচে চলে গেল। সিঁড়ি দিয়ে এভাবে মেঘকে দৌড়ে নামতে দেখে মোনা খানা জিজ্ঞেস করল, এভাবে দৌড়ে কোথায় যাচ্ছিস? বাইরে গার্ডেনে এরিয়ায় যাচ্ছি। তো এভাবে দৌড়ানোর কি আছে, আসতে যা, পড়ে গেলে ব্যথা পাবি। মেঘ পড়ব না বলে এক দৌড় দিয়ে বাইরে চলে গেল। মেঘ বাইরে এসে ভীষণ অবাক হয়ে গেল। এই বাড়ির বাইরের দিকটা অনেক সুন্দর করে সাজানো। মেঘের মনে হচ্ছে মেঘ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, তাই সিউর হওয়ার জন্য মেঘ নিজের হাতে একটা জোরে চিমটি কাটল। নিজের চিমটি কেটে আবার নিজেই আহ বলে মৃদু চিৎকার দিল। মেঘ পুরো বাড়িটা ভালো করে দেখতে লাগলো। বাড়িটা 3 তলার, পুরোটা সাদা রং করা। বাসা থেকে গেট পর্যন্ত সোজা একটা রাস্তা গেছে। রাস্তার 2 পাশে কমলা আর হলুদ রঙের গাঁদা ফুল গাছ লাগানো। গাছগুলো একদম এক সমান করে কাটা। রাস্তাটার এক পাশে বেশ বড়সড় একটা সুইমিং পুল। পুলের পাশে 3টা গোল টেবিল, প্রত্যেকটা টেবিলে 5টা করে চেয়ার রাখা। 6জন কালো ড্রেস পরা গার্ড বন্দুক হাতে নিয়ে সেখানে বসে আছে। রাস্তার আরেক পাশে একটা বাস্কেটবলের মাঠ। তার থেকে একটু দূরে একটা সার্ভেন্ট কোয়ার্টার, সেটাও সাদা রঙের।
বাড়ির পিছনের দিকে ছোট একটা গ্যারেজ, যেখানে 2টা বাইক আর 3টা প্রাইভেট কার পার্ক করা। গ্যারেজের পাশে ছোট্ট একটা ফুলের বাগান, সেখানে কয়েক ধরনের ফুল আছে, বেশিরভাগই গোলাপ ফুলের গাছ। আহান ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছিল। হঠাৎ নিচের দিকে তাকিয়ে দেখলো মেঘ নিচে দাঁড়িয়ে আছে। কালো রঙের একটা লিলেনের গাউন আর হোয়াইট কালারের লেগিংস পরা, সাথে হোয়াইট কালারের ওড়না গলায় রাউন্ড করে ঝুলিয়ে রেখেছে। ভেজা চুলগুলো ছেড়ে রাখার কারণে কোমর পর্যন্ত এসে পড়েছে। সামনের ছোট চুলগুলো বারবার হাত দিয়ে কানের পিছনে গুজে দিচ্ছে। ভেজা চুলে মেঘকে অসম্ভব স্নিগ্ধ লাগছে। আহান মুগ্ধ হয়ে মেঘের দিকে তাকিয়ে আছে। সে মনে মনে বলল, মেঘের পরি, বারবার এভাবে কেন আমার সামনে আসো বলতো? তোমাকে দেখলেই আমার সবটা এলোমেলো হয়ে যায়। নিজেকে কেমন পাগল পাগল লাগে। তোমাকে খুব করে কাছে পেতে ইচ্ছে করে। তুমি জানো আমি নিজেকে কত কষ্টে সামলে রাখি। প্লিজ আমাকে এভাবে তোমার প্রতি ফুটবল করে দিও না, তাহলে তোমাকে ছেড়ে থাকা আমার জন্য অসম্ভব হয়ে যাবে। আহান কফি মগটা ব্যালকনিতে রেখে রুমে গেল। রুম থেকে ওর ক্যামেরাটা নিয়ে আবার ফিরে এলো। তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঘের ছবি তুলতে লাগলো। মেঘ হেঁটে হেঁটে সবকিছু ঘুরে দেখছিল, তখনই দেখল